আমি সমস্ত জায়গা থেকে বলে না, এরা ক্ষমতা এসেছে অমুক দল, এ আপনার সাংবাদিকরাই বানিয়েছে। ক্ষমতা এসেছে, ক্ষমতা কিসের? এটা দায়িত্ব। দায়িত্ব আর ক্ষমতার মধ্যে ভাগ করতে হবে। যারা জিতে আসেন তারা ক্ষমতা পান না, তারা দায়িত্ব পান। তাদের এটার সম্বন্ধে সচেতন থাকতে হবে। বিকাশকে একদিন বলেছিলাম, বিকাশ কি তুমি এটা তোমার মতো একটা যোগ্য লইয়া তোমাকে তোমার দল কেন রাজ্যসভায় পাঠাচ্ছে না? বললো, দাদা আমি তো কমিউনিস্ট পার্টি করি, দল যদি আমায় বলে ঝাড়ুদারের কাজ করতে হবে, দলের দরকার, আমি ঝাড়ুদারের কাজই করবো। আমাদের কোনো অ্যাম্বিশনের ব্যাপার নেই। মুখ্যমন্ত্রী বোধহয় ভুলে গেছে যে সরকারকে ডিফেন্ড করার জন্য হাইকোর্টে তাদের লয়ার আছে। বিকাশ ভট্টাচার্য যদি অন্যায় কিছু সাবমিশন করে তার জবাব দেওয়ার জন্য তো তারা আছেন। মুখ্যমন্ত্রীকে তার জবাব দিতে হবে না। মিডিয়া যদি মনে করে আমার বক্তব্যটা মানুষের কাছে পৌঁছাতে হবে, মিডিয়াকে আমার কাছে আসতে হতো। একটা সময় খবরের কাগজে নাম তোলার জন্য সাংবাদিকদের বাড়িতে থেকে মদ খাওয়ানো দেওয়া হচ্ছিল। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। যে এপিসোডটা এবার আমি শুরু করতে চাচ্ছি এবং যার পিছনে বিশ্বাস করুন আমি প্রায় 1 বছর ধরে পড়ে আছি। কলকাতা হাইকোর্টে গেলেও যে নামটা বারংবার করে চর্চায় আসে, শুনতে পাই, সেই নামের ব্যক্তিটিকে আজ আমি এসে পাকড়াও করেছি, আইনজীবী পার্থ সেনগুপ্ত। প্রথমে স্যার দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। সবাইকে স্বাগত। সম্ভবত সাম্প্রতিককালে ক্যামেরার সামনে এটা আপনার প্রথম ইন্টারভিউ, এইভাবে কি আমি? হ্যাঁ, কারণ আমি ইন্টারভিউ দেওয়া পছন্দ করি না এবং শিবম দাস সম্বন্ধে আমার দুর্বলতা আছে, সেই কারণে আমি রাজি হয়েছি, তাও এতদিন বলার পরে। স্যার, আমি আপনার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় আর্টিকেল প্রকাশিত হয়েছে এডিপিআরে, আমি আপনার বক্তৃতা শুনেছি স্যার দূরে দাঁড়িয়ে, অনলাইনে তো অ্যাভেলেবেল। ইন্টারভিউ দিতে কেন এত আপত্তি স্যার আপনার? কারণ আমি অত্যন্ত নগণ্য ব্যক্তি বলে নিজেকে মনে করি, ফলে আমার কথা শুনবার জন্য কেউ উৎসাহী হবে এটাও আমি ভাবি না। সুতরাং তাহলে আমি ইন্টারভিউ দেবো কার জন্য? সেই কারণে আমি ইন্টারভিউ দিই না। স্যার, আপনার বাবা তিনিও আইনজীবী ছিলেন, দ্বিজেন্দ্রলাল সেনগুপ্ত। শ্রমিকদের জন্য ধারাবাহিকভাবে মামলা করে গেছেন, কমিউনিস্টদের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। এই ঘরানাটা ছেলেরা তো তার বাবার ঘরানাটা মেনটেন করে, আপনি কতটা পেরেছেন বলে স্যার মনে করেন? দেখুন, এটা অত্যন্ত আমার কাছে দুঃখজনক অধ্যায়। তার কারণ আমার বাবা সারা জীবনে কোনো মালিকের মামলা করেনি। রাইট। এবং আমি অনেকবার বলেছি যে তোমার স্পিচারের লয়ার ইন্ডাস্ট্রিয়াল রায় তাকে ভারতবর্ষে ওয়ান অফ দ্য অথরিটিস বলা হতো। তো তুমি মালিকের মামলা করলে আমাদের 4টে বাড়ি হতো, 4টে গাড়ি হতো, আমরা 4 ভাই বোন কত নিশ্চিন্ত থাকতে পারতাম। তিনি একটা কথা বলতেন, তোদের জন্য তো শ্রমিকে আমাকে গাড়ি দেয়নি, আমাকে একটা গাড়ি দিয়েছে, আমার চলাফেরার পক্ষে যথেষ্ট। একটা বাড়ি দিয়েছে, আমার থাকার পক্ষে যথেষ্ট। বাকি যদি নিজেরা কোনোদিন করে দিতে পারিস করবি, কিন্তু আমার শ্রমিকের সম্বন্ধে কোনো অভিযোগ নেই যে আমি বিনা পয়সায় কম পয়সায় করি বলে আমার কোনো। 1 আর 2, বাবাকে অনেকে ঠকিয়েছে, দিতে পারে, দেয়নি। তারা যখন আমার কাছে এসছে আমার পুরো ফিস দিয়েছে, কিন্তু বাবার কাছে যখন গেছে তখন বলে যে আমাদের তো টাকা নেই। আমি বাবাকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছি যে এই লোকটা তো তোমাকে ঠকালো, আমাকে দিতে পারলো এত টাকা আর তোমাকে ওইটুকু টাকা দিতে পারলো না। বলেন তুমি আবার করবে, আরেকটা লোক এরকম এলে বলেন এই লোকটা খারাপ, সেই জন্য অন্য আরেকটা লোককে শাস্তি দেবো। সুতরাং এই লোকটার জন্য করেছি, ঠকিয়েছে, কিন্তু পরের লোকটাও ঠকাবে এটা ধরে নিয়ে আমি পৃথিবীর পথ চলবো না। ঠিকই, সে অসাধারণভাবে বললেন। কিন্তু এটা স্যার বিশ্বাস করবেন যে কমিউনিস্ট এবং আইনজীবী এই সত্তা যাদের মধ্যে আছে, সাম্প্রতিককালে তো অনেকজনের মধ্যে দেখা যায়, আপনার বাবা ধারাবাহিকভাবে এই সত্তাটাকে বাঁচিয়ে রেখেছিলেন এবং বহু ক্ষেত্রে আমি এটা শুনেছি বিনা পয়সায় মামলা করেছেন, চাইতেও হয়তো পারেননি, অথচ করে গেছেন, শুধু করে গেছেন। শুধু বিনা পয়সা করেছেন না, ঘরের পয়সা খরচ করেও করেছেন। কারণ কলকাতায় জিতেছেন, কোম্পানি সুপ্রিম কোর্ট গেছে, শ্রমিকের যাওয়া সম্ভব নয়, বাবা নিজের ঘরের পয়সায় টিকিট কেটে সুপ্রিম কোর্টে গেছেন, কালীবাড়িতে থেকেছেন, আচ্ছা, মামলা করেছেন। সুতরাং বিনা পয়সায় করেছেন তা নয়,
নিজের ঘরের পয়সা দিয়েও করেছেন। আর 2 নম্বর হচ্ছে বাবা কমিউনিস্ট ছিলেন না, এটা খুব পরিষ্কার করে বলে দিই। বাবা সোশ্যালিস্ট ছিলেন। প্রথম দিকে কংগ্রেস করতেন, যখন প্রি ইন্ডিপেন্ডেন্স আমলে সবাই তখন কংগ্রেসই করত। এরা সুভাষবাবুর অনুগামী ছিলেন। তার ফলে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে তাদের একটা সংযুক্তি ছিল। 1952 সালের পরে বাবা আর দলীয় রাজনীতি করেননি। তারপরে বাবা পশ্চিমবঙ্গের রাজনীতিতে একমাত্র ব্যক্তি, দ্বিতীয় কোনো ব্যক্তি নেই, যিনি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে এমএলএদের ভোটে বিধান পরিষদের সদস্য হয়েছিলেন কমিউনিস্ট পার্টির নেতা কেপি চট্টোপাধ্যায়কে হারিয়ে। 1960 সালে 1964 সালে এমএলএদের ভোটে রাজ্যসভায় গিয়েছেন নির্দল সদস্য হিসেবে। 70 সালে সর্বাধিক ভোট পেয়ে আবার রাজ্যসভায় গেছেন এমএলএদের ভোট পেয়ে। পশ্চিমবঙ্গের মধ্যে যেখানে রাজনীতি সচেতনতা এত বেশি, সেখানে একটা ইন্ডিপেন্ডেন্ট লোক 3টে নির্বাচন জিতেছেন এমএলএদের ভোটে। তার ফলে এটা একটা আনপ্রেসিডেন্টেড থিং। আজ অব্দি দ্বিতীয় কেউ এটা পারেননি। আপনি চেষ্টা করলেন না কারণ রাজনীতির ময়দানে আপনি, আমি খুব পরিষ্কার বলি, আমি রাজনীতির ময়দানে ছিলাম, কোনোদিন ছিলাম না তা নয়। পশ্চিমবঙ্গে জয়প্রকাশ আন্দোলনের শুরু আমার রক্তপাতের মধ্যে দিয়ে মাথায় এখনো 8খানা সেলাই আছে। সুব্রত মুখার্জিরা আমি মরে গিয়েছি মনে করে ফেলে রেখে গেছিল ইউনিভার্সিটি ইনস্টিটিউটের সামনে জয়প্রকাশ নারায়ণের মিটিংয়ে। কিন্তু আমার নিজের মনে হয়েছিল যে রাজনীতি করতে হলে সব ছেড়ে ছুড়ে দিয়ে রাজনীতি করা উচিত। ফুল টাইম পেশা, এটা মানে নেশা পেশা যাই বলেন। আমার বাবা অত্যন্ত সাধারণ জীবন যাপন করতেন, মানে আমরা ট্যাক্সি করে যাব ওইটা বিলাসিতা মনে হতো। ফলে স্কুলে গেছি ট্রামে করে, বাসে গেছি, কলেজে গেছি ট্রামে করে। কোনোদিন যদি বাবা কোর্টে যাওয়ার সময় বলতেন তোর তো এখনো বেরোসনি, আমার সঙ্গে যেতে পারিস, আমি ওয়েলিংটন স্কোয়ারের মোড়ে নামিয়ে দেবো, ওইখান থেকে ট্রাম নিয়ে প্রেসিডেন্সি কলেজে যাবি। আমাদের জীবন শুরু হয়েছে এইভাবে, ট্রেনিং হয়েছে এভাবে। তার ফলে আমার কাছে একটা জায়গায় ছিল, বাবাকে ওই রকম মানে শ্রমিকের জন্য করতে দেখে আমি ঠিক করেছিলাম যে আমিও শ্রমিকের জন্যই করব। কিন্তু বাবার মৃত্যুর পরে অত্যন্ত দুর্ভাগ্যের সঙ্গে দেখলাম শ্রমিকদের কোনো দেখা পেলাম না। মনে একটা আক্ষেপ থেকে গেছে। শ্রমিক নেতারা এসেছিলেন, শ্রমিকরা এলেন না, শ্রমিকরা আসেনি। তাহলে কার জন্য করবো? সুতরাং আমি আর শ্রমিকদের জন্য করার কথা ভাবিনি। করেছি, বহু মামলা করেছি, বিনা পয়সায় করেছি, শ্রমিকের জন্য করেছি, সেটা কজ থাকলে। আদারওয়াইজ আমি করি না। তার কারণ আমার যা লেভেল অফ ফিস, তাতে শ্রমিকের পক্ষে আমাকে দিয়ে মামলা করানোটা প্রায় অসম্ভব। কিন্তু রাজনীতিতে আসেনি তার মূল কারণ দুটো। এক, আমার বাবা আমায় বলেছিলেন শোন খবরদার ওই লোকসভার নির্বাচনে দাঁড়াবি না। কেন? বলে একটা নির্বাচনে দাঁড়াতে গেলে যে খরচ হয় সেটা তো তোর পার্টি দেবে না, তোকে ঘরের থেকে বার করতে হবে। জেতার পরে তোর মনে হবে, হারলে তো গেলই টাকা, জেতার পরে মনে হবে যে আচ্ছা 2টো লাইসেন্স পাইয়ে দিলে সেই টাকাটা তো উঠে আসতে পারে। প্রলোভন। তারপরে যখন 2টো লাইসেন্স পাইয়ে দিলি, 2টো জায়গায় টাকা উঠে এলো, তখন বলি পরের ইলেকশনের টাকাটাও তুলে ফেলি। এই করে করাপ্ট হয়ে যায় মানুষ। সুতরাং এই করাপশনের যাতা করলে কোনোদিন পড়িস না। ফলে আমি অ্যাক্টিভ পলিটিক্সটা, ইনফ্যাক্ট 1970 সাল পর্যন্ত আমার রাজনীতির সঙ্গে সম্পর্ক ছিল। 1970 বলবো না, 77 যখন জনতা সরকার হলো, এই রাজনীতির সঙ্গে সম্পর্ক ছিল। স্যার আপনি অ্যাক্টিভ পলিটিক্স করেননি, কিন্তু তা সত্ত্বেও অ্যাক্টিভ পলিটিক্স করিনি না, 77-এর পরে আর করিনি। 77-এর পরে করেনি, কিন্তু তারপরেও তো একটা অপরচুনিটি ছিল। নিশ্চয়ই ছিল, বহু সময়। আমি তো অরাজনৈতিক ব্যক্তি নই। সিঙ্গুরের আন্দোলনের সময়ও আমি অংশীদার ছিলাম,
নন্দীগ্রাম আন্দোলনেও আমি অংশীদার ছিলাম, এবং নন্দীগ্রামের ঘটনার পরে কলকাতা শহরের বুকে প্রথম মিছিল আমার নেতৃত্বে রাইটার্স বিল্ডিংসে গেছিল। লয়ের দিন নিয়ে গিয়েছিলাম, ঘটনা ঘটার 15 মিনিটের মধ্যে করেছি। শিল্পী সংস্কৃতি বুদ্ধিজীবী মঞ্চে সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য হিসেবে এখন আমি পোস্টারের নাম দেখতে পাই কিছু জায়গায় আপনার। আমি গিয়েছি, করেছি, এবং মানুষের অধিকারের জন্য যেখানে যেখানে লড়াই, সে লড়াইয়ে আমি আছি। স্যার, সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের কথা বললেন, রাইটার্স বিল্ডিং অভিযান করেছিলেন। আজকের দিনে দাঁড়িয়ে সিঙ্গুর এবং নন্দীগ্রামের আন্দোলনটাকে আপনি কিভাবে রেট করেন? প্রথম কথা হচ্ছে, কোনটা ঠিক কোনটা বেঠিক এই আলোচনায় যাব না। ঠিক জিনিসও ঠিকভাবে করতে হয়, ঠিক জিনিস যদি ভুলভাবে করেন প্রতিবাদ করতে হয়। ইন্দিরা গান্ধী ব্যাংক ন্যাশনালাইজেশন করেছিলেন, প্রিভি পার্স বিলোপ করেছিলেন, সব ভালো কাজ। আমরা সোশ্যালিস্ট হিসেবে মনে করি এগুলো দরকার মানুষের জন্য। কিন্তু তিনি যখন দলীয় শৃঙ্খলা ভাঙলেন, সঞ্জীব রেড্ডির নাম সাপোর্ট করে সিগনেচারি আমি প্রপোজ করছি, তারপরে বললেন বিবেকেরটাকে ভিভিগিরিকে ভোট দিন। এই বিশৃঙ্খলা, শৃঙ্খলাহীনতা, এটাকে আমরা সমর্থন করতে পারিনি। যার জন্য কংগ্রেস যখন ভাগ হলো, আমরা ইন্দিরা গান্ধীর সঙ্গে যাইনি। স্যার, বর্তমানে যে প্রশ্নটা আমি করেছিলাম সিঙ্গুর নন্দীগ্রাম, সেখানে বলছি কাজটা ভুলভাবে হয়েছিল। আজও বলছেন? আজও বলছি। কিন্তু যদি হতো দুটো কারখানা, বলছি খুব পরিষ্কার। বুদ্ধদেব বাবু নন্দীগ্রাম নিয়ে কি বললেন? কিচ্ছু আইনি ছিঁড়ে ফেলে দিন। সরকারি নির্দেশনামা ছিঁড়ে ফেলে দিলে কি তার কার্যকারিতা চলে যায়? তাহলে তো যে কোনো সরকারি নির্দেশনামা আমি আমার বাড়িতে বসে ছিঁড়ে ফেললাম, তার কার্যকারিতা চলে গেল? যায়নি। 1, 2, নন্দীগ্রাম মুক্ত করতে সূর্যোদয়ের জন্য পায়েস টটি পড়া পুলিশ নেমে বলল, এটা তো মানতে পারি না। বলে আমি বেসিক্যালি আগে গণতন্ত্রী মানুষ, তার কারণ আমি নিজে মনে করি আপনি আমার বিরুদ্ধে বলার অধিকার রাখেন, কিন্তু সেই অধিকারটাকে যদি কখনো পশু শক্তিতে দাবিয়ে দেওয়ার চেষ্টা হয়, সে ভালো কাজের জন্যই যদি হয়, তাহলেও আমি প্রতিবাদ করব। তার কারণ কাজটা ঠিকভাবে হচ্ছে না। তখন বিনয় কুমার বলেছিলেন লাইফ হেল করে দেব। কোন রাজনৈতিক নেতা মানুষদের সম্বন্ধে বলতে পারেন লাইফ হেল করে দেবো? ধরা যাক তারা ভুল করছেন, তাদের লাইফ হেল করে দেবো, এই চিন্তা আমার গণতান্ত্রিক মানসিকতার সঙ্গে যায় না। স্যার, অনেকে ভাবেন যে আপনি নিখাদ বামপন্থী চরিত্র, কারণ কি যে বামপন্থী একাধিক নেতাদের সঙ্গে হয়তো আপনার সম্পর্ক ছিল। আপনার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে বলবো না, বাট বালিগঞ্জে বাম এভিনিউতে বুদ্ধদেব ভট্টাচার্য স্বয়ং থাকেন। ফলে তাদের সঙ্গে সম্পর্কটা ওই সময় কেমন ছিল? যখন আন্দোলন করলেন তার পরবর্তীকালে সম্পর্কটা মেনটেন করতে পেরেছিলেন? দেখুন, আমি খুব পরিষ্কার একটা জিনিস বলি, আমি চিরদিন নেতাদের থেকে দূরে থাকার চেষ্টা করেছি। পেরেছেন কি? কিছু নেতা আমাকে ছাড়েননি, যেমন কংগ্রেস যখন করতাম অতুল্য ঘোষ, তখন দর্দণ্ড প্রতাপ মানুষ ডেকে পাঠিয়েছেন, পার্থকে একবার বলবে আমার সঙ্গে দেখা করতে। গিয়েছি, 2 ঘন্টা 2.5 ঘন্টা তার সঙ্গে কথা বলেছি। এই সৌভাগ্য খুব বেশি লোকের হয় না। জীবনে একটা অভিজ্ঞতা, আমার কাছে অতুল্য ঘোষ একটি অভিজ্ঞতা। কিন্তু বামপন্থী নেতাদের যাদের দেখেছি খুব কাছের থেকে, যাদের স্নেহ পেয়েছি, তাদের সম্বন্ধে আমার অবিমিশ্র শ্রদ্ধার জায়গা আছে। যেমন ধরুন এসএলসির শিবদাস ঘোষকে আমি দেখেছি আমার বাবার সঙ্গে গিয়ে, তখন আমি হাফ প্যান্ট পরা বয়স আমার, গল্প শুনতাম যে এরা কিভাবে ত্যাগের মধ্যে দিয়ে যাচ্ছেন। আরএসপির নেতাদের মধ্যে তখন শিবদাস ঘোষ দেখেছি, নেহার মুখার্জি দেখেছি। আমার এখনো মনে আছে, বাড়িতে বেশ ভালো রান্না হলে খেতে বসে যে ভাবলেন একটা টিফিন ক্যারিয়ার একটু ভরো তো, কতখানি ভরতে পারো? কি হলো, চল। আমি আমার বাবার পার্মানেন্ট ড্রাইভার ছিলাম, চল। কোথায়? পাইক পাড়াতে, এসইউসির কমিউনে। কি আরে মশাই, আপনারা তো আধা সন্ন্যাসী, খাওয়া দাওয়া কি জোটে না জোটে জানি না, ভালো জিনিস খাবো, আপনাদের জন্য নিয়ে এলাম। এটা ছিল অনুভূতি। আরএসপি নেতাদের দেখেছি, ত্রিদীপ চৌধুরী, মাখন পাল, ননী ভট্টাচার্য, সুকুমার চক্রবর্তীদের।
কি জীবনযাপন করতেন। ক্রান্তি প্রেসে এখনো যান, ক্রান্তি প্রেসে ঢুকলে বাঁদিকের ঘরটায় একটা চৌকি পাতা ছিল, খাট নয়, চৌকি, তাতে মাখন পাল এবং ত্রিদীপ চৌধুরী শুতেন। স্যার এখনো বামপন্থী নেতাদের হোল টাইমারের যে পয়সা লেভি পাওয়া যায় সেই দিয়ে তো কিছুই হয় না। মানে আমি এক একজনকে চিনি একদম বর্তমান লেভি যারা পান 3.5, 4, 5, 6 হাজার টাকার বেশি অনেকেই পান না। ফলে এই যে বামপন্থীদের এই জীবন ধারণটা বর্তমান সময়ে অ্যাসপেক্টে কতটা প্রয়োজন বলে আপনার মনে হয়? দেখুন, আমি একটা ছোট্ট গল্প বলি, কল্পনা ঘটনা। হাইকোর্ট থেকে আসছি, মৌলানির মোড় থেকে ডান দিকে টার্ন নিয়েছে, আমি ইন্টালিতে যাব, দেখি মাখন পাল আরএসপি তখন পশ্চিম সেক্রেটারি হাঁটতে হাঁটতে যাচ্ছে। আমি জানতাম তিনি ম্যালেরিয়ায় ভুগছিলেন। আমি গাড়িটা থামালাম, আরে উঠুন, গাড়িতে উঠুন। কেন কেন গাড়িতে উঠবো কেন? আরে উঠুন, পিছনে গাড়ি হর্ন দিচ্ছে, উঠুন। উঠলেন, কি ব্যাপার? আপনি ম্যালেরিয়ায় ভুগছিলেন, আপনি এটা কোথায় যাচ্ছেন? আজকে প্রথম বাইরেছি, বাংলা ভাষা বলতেন, আজকে প্রথম বাইরেছি, পার্টি অফিসে গেছিলাম। এই রোদের মধ্যে আপনি হাঁটতে হাঁটতে এখন ক্রান্তি প্রেস যাচ্ছেন, আপনার দলের 3টে এমপি মন্ত্রী, তার তো গাড়ি আছে, একটা গাড়ি আপনাকে পৌঁছে দিতে পারলো না? ছি 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 ছি, ভাববি না, ভাবাটাও অন্যায়। পার্টি মন্ত্রীরা গাড়ি পেয়েছে সরকারি কাজের জন্য, আমাকে পৌঁছে দেওয়ার জন্য তো নয়। যদি কোনো মন্ত্রী পার্টির কাজে, সরকারের কাজে অফিসে যেত, আমি সঙ্গে যেতাম, আলাদা কথা। আমাকে পৌঁছাবার জন্য তাদের গাড়ি যাবে, এটা আমি ভাবতেই পারি না। এই ছিল ভাবনা। বর্তমান সময়ে তো আমি কথাগুলোই ভাবতে পারছি না। হ্যাঁ, এবং আমি যখন ওনাকে নামালাম ক্রান্তি প্রেসের দরজায়, একটি কথা বলেছিলেন, পার্থ তুই তো কোর্ট থেকে এরকম ওই পথেই ফিরবি, আমাকে আরো অনেক দিন দেখবি, আমার অভ্যাসটা খারাপ করে দিস না। ও এইসব এই রাজনীতির চরিত্র আজকে আর পাবেন না। এখন কাউন্সিলর হেঁটে যাচ্ছে, মানে আপনি আপনার বাড়ি থেকে চেম্বার স্যার হেঁটে এলেন 5-7 মিনিট, 5 মিনিট হাঁটার অভ্যাস আজকালকার দিনে কোনো ছোট নেতারও আছে বলে তো আমার মনে পড়ে না স্যার। নেই তো, নেই। তার কারণ হচ্ছে আমরা যে রাজনীতিতে দীক্ষা পেয়েছিলাম সেটা হচ্ছে ত্যাগের রাজনীতি। আমি সমস্ত জায়গাতে যে বলে না এরা ক্ষমতা এসেছে অমুক দল, এ আপনার সাংবাদিকরাই বানিয়েছে। ক্ষমতা এসেছে, ক্ষমতা কিসের? এটা দায়িত্ব। দায়িত্ব আর ক্ষমতার মধ্যে ভাগ করতে হবে। যারা জিতে আসেন তারা ক্ষমতা পান না, তারা দায়িত্ব পান, তাদের এটার সম্বন্ধে সচেতন থাকতে হবে। স্যার একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে খুব। আপনি সিঙ্গুর নন্দীগ্রাম পদ্ধতিটা ভুল আপনি বললেন, নিঃসন্দেহে অন্যভাবে করা যেত, কিন্তু আজকের দিনে তারিখে আপনি এটা মনে করেন যদি সিঙ্গুর এবং নন্দীগ্রামে দুটো কারখানা হতো, বাংলাটার অবস্থাটা একটু হলেও বেটার হতো, অন্তত ইন টার্মস অফ ইন্ডাস্ট্রি, শিল্প, কাজ বাজ, এই বিষয়টা? হাইন্ডসাইটে দুভাবে এটাকে দেখা যায়। এক, শিল্প হলে নিঃসন্দেহে বাংলার অগ্রগতি হতো, এই সম্পর্কে কোনো দ্বিমত থাকতে পারে না। কিন্তু এই ভুল পথটায় যদি হতো, তাহলে এই ভুল পথটাই যে অন্য আরো 10 জায়গায় চালু হতো না, এই গ্যারান্টি আপনাকে কে দেবে? তখন এই ভুল পথটাতেই সারা পশ্চিমবঙ্গ ছেয়ে যেত। আসলে এর প্লাস এবং মাইনাস দুটো দিকই আছে। আমরা শিল্প চাই, কিন্তু শিল্পটা আসুক ঠিক পথ ধরে, জমি অ্যাকোয়ার করুক, সেখানে শিল্প করুক, অর্থ বুঝি। কিন্তু যারা অনিচ্ছুক তাদের জমি অ্যাকোয়ার সেইভাবে করলাম না, যেটা সুপ্রিম কোর্ট বলেছে ঠিক মতন অ্যাকোয়ার করা হয়নি, তাহলে এই ভুল পদ্ধতিটা কেন নেবেন? স্যার সুপ্রিম কোর্টের জাজমেন্ট নিয়ে আমি পরবর্তীকালে নিঃসন্দেহে অনেক প্রশ্ন আছে আমি করতে চাই, কিন্তু বিষয় হলো স্যার আপনার সঙ্গে আপনি সহজেই বুদ্ধদেব ভট্টাচার্য অবধি পৌঁছাতে ইচ্ছা করলেই পারতেন। আপনি কি সরাসরি কোথাও বলার চেষ্টা করেছিলেন যে এইভাবে না করে অন্যভাবে করার চেষ্টা করো? দেখুন, একটা কথা খুব পরিষ্কার বলি, কমিউনিস্টরা যারা সত্যি সত্যি কমিউনিস্ট, তারা খুব শৃঙ্খলা পরায়ণ। তাদের দলীয় নির্দেশের বাইরে যাওয়ার ক্ষমতা কারো নেই, বুদ্ধদেব ভট্টাচার্যের কারণ নেই। একটা ছোট্ট কথা বলি, আমি আমার এই বন্ধুটিকে খুব শ্রদ্ধা করি, বিকাশ ভট্টাচার্য। কেন? বিকাশকে একদিন বলেছিলাম, বিকাশ কি তুমি
তোমার মতো একটা যোগ্য লইয়া তোমাকে তোমার দল কেন রাজ্যসভায় পাঠাচ্ছে না? এটা অনেক বছর আগের কথা। বললো, দাদা আমি তো কমিউনিস্ট পার্টি করি, দল যদি আমায় বলে ঝাড়ুদারের কাজ করতে হবে, দলের দরকার, আমি ঝাড়ুদারের কাজই করব। যদি বলে পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকো, ওইটাই তোমার দলের কাজ, আমি পাড়ার মোড়েই দাঁড়িয়ে থাকবো। বলে আমাদের কোনো অ্যাম্বিশনের ব্যাপার নেই। ওকে যখন কর্পোরেশনে দাঁড় করা হলো, পরবর্তীকালে মেয়র হলো জিতে, আমি বলেছিলাম যে বিকাশ, তোমার মতো লোক কি কর্পোরেশনে কাউন্সিলর হয়ে মেয়র হয়েছে, ইউ শুড হ্যাভ বিন ইন পার্লামেন্ট। বলে, দাদা আপনাকে তো আগেই বলেছি, আমার দল আমাকে যেখানে চাইবে আমি সেখানে যাব, আমি নিজের জন্য তো যাচ্ছি না, দলের কাজে, অর্থাৎ দলের কাজ মানে দেশের কাজ, আমাকে পাঠালে যাবো, না পাঠালে যাবো না, আমার কোনো ব্যাপার নেই। এই অ্যাটিচিউডটা যেহেতু কমিউনিস্ট নেতাদের, প্রকৃত যারা কমিউনিস্ট হবে তাদের আছে, তারপরে তাদেরকে ব্যক্তিগতভাবে কিছু বলে লাভ হয় না। ধরুন আমি বিকাশকে এত ভালোবাসি, স্নেহ করি, বন্ধুত্ব, তাকে কি কোন বলি তার পার্টির সিদ্ধান্তের সঙ্গে যদি কনফ্লিক্ট হয়, কোনো দিন করবে না, কোনোদিন করবে। এটা ভালো না খারাপ? দুটো দিকই আছে। যুদ্ধক্ষেত্রে সৈনিক যুদ্ধ করে, তার একটা ডিসিপ্লিন লাগে, শৃঙ্খলা ইম্পর্টেন্ট, ঠিক আছে? সুতরাং গণতান্ত্রিক দলে এই মত থাকে, ও মত থাকে, এবং তারপরে সিদ্ধান্ত হওয়ার পরে দেখবেন যারা উল্টো কথা বলেছিল তারা আবার সেই অনুযায়ী বিরোধিতা করে। কিন্তু সত্যিকারের গণতন্ত্র যদি মানে, তাহলে তাকে বলতে হবে, ঠিক আছে আমি তো গণতন্ত্র হেরে গেছি, মেজরিটির মতামত নিয়ে আমি চলব। এই কমিউনিস্ট পার্টির তত্ত্ব, গণতান্ত্রিক কেন্দ্রিকতা তলার থেকে উঠতে 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 এলো। এটার পরে অন্য কথা বলাটা অন্যায় হতো। সে এত শৃঙ্খলা থাকতেও দেখা গেছে এক এক সময় বিভিন্ন বিতর্কিত ঘটনা ঘটেছে। সুভাষ চক্রবর্তী তারাপীঠে গেছিলেন বলে এক সময় বিতর্ক হয়েছিল। ঋতব্রতকে কমিউনিস্টরা, বামপন্থীরা ধরেই রাখতে পারলো না, অথচ প্রবল সম্ভাবনাময় একটা নেতা বলা হতো। তো শৃঙ্খলা চ্যুত কমিউনিস্টরাও তো বিভিন্ন ক্ষেত্রে হয়েছে। এর কারণটা কি বলে আপনার মনে হয়, নাকি ভাবেন এটা ব্যক্তিগত একটা কথা বলি, ঋতব্রত নিয়ে আমি কোনো কথা বলবো না, কারণ জীবিত মানুষ, তার সমালোচনা করলে তাকে সুযোগ দিতে হবে আমার সেই সমালোচনার উত্তর দেওয়ার, করবো না। সুভাষ চক্রবর্তীর সম্বন্ধে বলি, আমি ব্যক্তিগতভাবে মনে করি কেউ যদি, সুভাষ চক্রবর্তী কিন্তু মাসম্যান ছিলেন, পার্টির চাইতেও তার মূল জায়গাটা ছিল কিন্তু মাস। তার ফলে তিনি মাসের সাইকোলজিটা বুঝতেন, নারীটা বুঝতেন। তারাপীঠে গিয়ে জয় মা তারা বলে চলে এলেন, ওই একটা জয় মা তারায় তার কমিউনিস্ট আদর্শ চলে গেল না, কিন্তু মানুষের সঙ্গে একটা যোগসূত্র তৈরি হয়ে গেল। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং অনেক মার্ক্সবাদী নেতাকে বলেছি, আপনাদের সবচেয়ে বড় ভুল আমি মনে করি, আমার মনে করাটা ঠিক এমন দাবি আমি করি না, আপনার মতোই বলেন আমরা ধর্ম মানি না। আরে ভারতবর্ষের মতন একটা দেশে যেই বললেন ধর্ম মানি না, মানুষের থেকে তো আপনি বিচ্ছিন্ন হয়ে গেলেন। ঠিক, যেখানে এত কোটি মানুষ মানে। সুতরাং আপনি বলুন ধর্মের সঙ্গে আমার কোনো বিরোধ নেই, সেটা তোমার ব্যক্তিগত, কিন্তু সামাজিক বিশ্লেষণে এই পথে মানুষের উপকার হবে। তাহলে মানুষকে বিরুদ্ধ ক্যাম্পে রেখে আপনি লড়াই করছেন না। যেই মুহূর্তে বলে না না সব ধর্ম চলবে না, আপনি মানুষকে বিরুদ্ধ ক্যাম্পে ফেলে দিলেন। সেইখান থেকে আপনাকে তাকে জিতে আনতে হবে, কাজটা অনেক কঠিন হয়ে যায়। আপনি যেটা বিশ্বাস করেন বর্তমান দিনেও বামপন্থা রাজনীতি কিছু তত্ত্ব কথার উপর ডিপেন্ড করে চলছে, যেটা উচিত নয়? বর্তমান সময়টা তো বদলেছে, নতুন প্রজন্ম এসছে, নিশ্চিতভাবে সময় এগিয়েছে। দেখুন পাল্টাচ্ছে, এসে তো চোখে দেখতে পাচ্ছি। দুর্গাপুজো কমিটিতে এখন কমিউনিস্টদের তো যেতে বলা হচ্ছে, হ্যাঁ থাকুন, কেন নেই? হ্যাঁ থাকুন, তার কারণ সময় পাল্টাচ্ছে। দেখুন সময়টা মানুষকে শেখায়, ইচ্ছেই শিখুন অথবা ঘাট ধরে শেখান, সময় শেখাবেই। তা নইলে সোভিয়েত রাশিয়ার পতন হতো না, অভিজ্ঞতায় যায়। যেই সোভিয়েতের পতন হলো, দেখুন সারা পৃথিবী
কমিউনিস্ট এর বিপর্যয়। হুম। তা শিক্ষা, সময়ের শিক্ষা, কিন্তু আমি মনে করি না শেষ কথা বলা হয়ে গিয়েছে। আপনি ভবিষ্যতে আশাবাদী? আমি আশাবাদী, মডিফাইড ওয়েতে মানুষকে সঙ্গে নিয়ে মানুষের কথা বলে বামপন্থীরা আবারও আসে। স্যার কিন্তু রাজনীতিটা, নিঃসন্দেহে যে কথা বললেন, রাজনীতিটা তখন সম্পূর্ণভাবে বদলে গেছে। মানে আপনি যদি দেখেন গীতা পাঠ একটা রাজনৈতিক একটা উপজীব্য, রাম মন্দির রাজনৈতিক উপজীব্য, ওদিকে জগন্নাথ মন্দির রাজনীতির একটা অংশ হয়ে গেছে, এদিকে একাধিক প্রকল্প ভাতা রাজনীতির একটা পার্ট হয়ে গেছে। এইখানে বামপন্থীরা যে তত্ত্ব কথা নির্ভর কথাবার্তাগুলো বলেন বা বলছেন, সেখানে আপনার মনে হয় না এখানে বামপন্থীরা একটু হলেও পিছিয়ে যাচ্ছে? না, মনে হয় না। তার কারণ তত্ত্ব ছাড়া কোথাও এগোনো যায় না, তত্ত্বটা বাস্তবসম্মত হতে হবে। আচ্ছা। সুতরাং আমি মার্ক্সবাদী হই, সমাজবাদী হই বা অন্য যে কোনো বাদী হই, আমাকে আগে বাস্তববাদী হতে হবে। সুতরাং বাস্তববাদী হয়ে এবার আমি আমার তত্ত্বটাকে প্রয়োগ করব। না, মানুষের মানসিকতা তো বদলে গেছে। আমি ক্যাশ ফ্লো যখন আমার সরকার আমাকে দিচ্ছে, তাহলে আমি সরকারের কাছে আনুগত্য প্রকাশ করছি, সেটা ভোট বাক্সে হোক, পাড়ার লেভেলে হোক। ফলে মানসিকতা তো মানুষের বদলেছে স্যার। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবদান। দেখুন, কালোবাজারি ব্যাপারটা আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ আগে ভাবতেন না? মূল্যবোধের অবক্ষয় সেটা যেভাবে হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে তো হয়নি। এবং ঠিক সেইভাবে দেখবেন দেশ স্বাধীন হলো। যারা কোনোদিন লড়াইয়ে ছিলেন না, তারা গান্ধী টুপি পরে হেঁটে বললেন এমএলএ হচ্ছেন, এমপি হচ্ছেন, মন্ত্রী হচ্ছেন। আর যারা লড়াইয়ে ছিলেন তারা ঘরে বসে গেলেন। আমি নাম করব না, প্রাতঃস্মরণীয় ব্যক্তি, বিপ্লবী, খুব বড় নেতা। আমি বাবার সঙ্গে, এদের সবার সঙ্গে, অনেকের সঙ্গেই গিয়ে বসতাম, বাবা গল্প করতেন, আমি শুনতাম। তাতে বাবা একজন খুব প্রচিত দশা বিপ্লবী, তার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত, ওই জন্য আমি নাম বলছি। তাকে জিজ্ঞেস করেন, দাদা আপনারা রাজনীতি ছেড়ে দিলেন বলে কিছু বাজে লোকগুলো ঢুকলো, আপনারা ছেড়ে দিলেন কেন? তিনি খালি বাবাকে বলেছিলেন, দেখো হে, একটা সময় ছিল একজন ইয়াং ম্যানের কাঁধে যদি হাত রাখতাম, সে বলতো দাদা মরতে পারবি, একটা রিভলভার দেন। আজকে যদি একটা ইয়াং ম্যানের কাঁধে হাত রাখি, সে বলবে দাদু, যদি বলি মরতে পারবি, সেগুলো বলে তুই আগে মর। এই পরিবর্তনটা ঘটে গেছে, তোমরা স্বীকার করো আর নাই করো, এই পরিবর্তনের সঙ্গে আমরা খাপ খাইয়ে নিতে পারতাম না, তাই ছেড়ে দিয়েছি। এখন স্যার পাচ্ছেন, রোজকার টিভি দেখেন, ডিবেট শো দেখেন, র্যাপিড মানে যে র্যাপিড কোশ্চেন উত্তরগুলো হয়, বিতর্ক সভাগুলো কিভাবে? প্রথম কথা হচ্ছে, বেশি টিভি দেখা সময় আমার এক সময় ছিল না। এখন যেহেতু পেশার জগৎ থেকে আস্তে আস্তে নিজেকে সরাচ্ছি, হয়তো দেখি, কিন্তু আমার তাতে মনে হয় যুক্তির চাইতে গালাগালি বেশি, পছন্দ করি না। একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন যে সাধারণ মানুষ ব্যক্তিকে নিয়ে আলোচনা করে, মধ্য পর্যায়ের মানুষ ঘটনা নিয়ে আলোচনা করে, আর উচ্চ পর্যায়ের মানুষ বিষয় নিয়ে আলোচনা করে, তত্ত্ব নিয়ে আলোচনা করে। আমি কোনোদিনই ওই নিচের লেভেলে থাকতে চাইনি যে ব্যক্তি নিয়ে আলোচনা করব, কোনো ব্যক্তির সম্বন্ধে আমি আলোচনা করব না। আর 2 নম্বর, ঘটনা নিয়ে করি, কারণ আমি তো একেবারে সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারি, সুতরাং দুর্বলতাগুলো আছে, কিন্তু সেটাও যথাসম্ভব কম করার চেষ্টা করি। কিন্তু এটা আপনার মনে হয় না যে অনেক বেশি আলোচনা করলে, সমাজ সংস্কারক বলছি না, বাট কিছু কিছু জিনিসের পরিবর্তন করা তো সম্ভব কথা বলে? এখনো বাণী বলছি না, কথা বলাটা তো ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ শিখিয়ে দিয়ে গেছেন, তোমার পরে নাই ভুবনের ভার। আমার জন্য কথাটা একটু স্বার্থপরের মতো শোনায়। একটা কথা বলি, স্বার্থপরের মতন শোনায় না, এটা ভাবতে হবে আমি কোন কাজের উপযুক্ত। রবীন্দ্রনাথ যদি সাহিত্য চর্চা না করে মিলিটারিতে যোগ দিতেন, তাহলে একটা প্রতিভার অপচয় হতো।
সুতরাং প্রত্যেককেই বুঝতে হবে প্রতিভা কোনটা। তার জায়গাটা কোথায়, সেই জায়গাটাতে তাকে মনোনিবেশ করতে হবে। ঠিক। সুতরাং আমি বললাম, এই বলাটা আমাকে অনেকে বলেছে আপনি কেন মিটিং অ্যাভয়েড করেন। আমি মিটিং টিটিংয়ে যেতে চাই না, বলতে চাই না। আপনার কথা শোনার জন্য কত মানুষ আসে এবং শুনুন। এই বাক চাতুর্যে আমার কোনো ভরসা নেই, বিশ্বাস নেই। যে জীবন চর্চা আমি ব্যক্তিগতভাবে করি না, তাতে আমার বাক চাতুর্যে মোহিত হয়ে কেউ হয়তো সেই সময় খুব হাততালি দেবেন, তারপরে কি তার জীবনচর্যার মধ্যে ওটা মিশবে? আমি আমার সীমাবদ্ধতা জানি, তাই আমি এই সীমাবদ্ধতাকে অতিক্রম করতে চাই না। স্যার, বিভিন্ন বুদ্ধিজীবী সমাজ বা সংগঠনে আমি মাঝে মধ্যে আপনার নাম দেখি, প্রতিবাদের বিভিন্ন মঞ্চে আপনি যান, পোস্টারে নাম থাকে। ডিএ মঞ্চে আমি আপনার একটা বক্তৃতা এই সোসাইটি হলে আপনি দিতে গেছিলেন, শুনলাম। মানে আলটিমেটলি দূর থেকে কথা বলাটা আপনি কি মানে বেশি মান্যতা দেন? মানে এই কথাগুলো তো মিডিয়াতেও বললে আরও 4 জন মানুষ একটু সচেতন হবেন, বুঝবেন ম্যাটারগুলো, যেটা আপনি বললেন ঘটনা এবং বিষয়ে আলোচনাটা আপনি ভালোবাসেন। তাতে আমাকে আগে প্রথমে জানতে হয় লোকে আমার কথা শুনতে চায়, তবে না বলবো। আমার নিজের ধারণা, আমার কথা শোনার জন্য লোকে খুব একটা উৎসাহ থাকবে না। মানুষ এই সময় কেন শুনতে চাইবে না? তার কারণ কি জানেন? শঙ্খ ঘোষের একটা কবিতার লাইন বলি, নিজেকে কি জানো তুমি, কতটুকু জানো তুমি, তাই মিডিয়া যা বানায় তোমাকে। সুতরাং মিডিয়া যদি আমাকে বানাতো তখন দেখতেন লোকে আপনি মিডিয়াকে দূরে দূরে সরিয়ে রেখেছেন। প্রথম কথা হচ্ছে, আমার জন্য কি আমি প্রচার চাই যে মিডিয়ার কাছে যাব? না। মিডিয়া যদি মনে করে আমার বক্তব্যটা মানুষের কাছে পৌঁছবো, তবে তো মিডিয়াকে আমার কাছে আসতে হতো। আমার মনে হয় এখন অনেক 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 মানুষ মিডিয়ার কাছে যাচ্ছেন রাদার দ্যান মিডিয়া। ও নিশ্চয়ই, এইটা কিন্তু আজকে নয়। একটা সময় খবরের কাগজে নাম তোলার জন্য সাংবাদিকদের বাড়িতে থেকে মদ খাওয়ানো দেওয়া হচ্ছিল। এরকম নিদর্শনও আপনার আছে, দেখেছেন, শুনেছেন? অনেক 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 অনেক। বলে দিল সাংবাদিককে, এই খবরটা দিস, খবরটা ঠিক নয় কিন্তু দিস, খাইয়ে দিস। তারা খুব বিশাল সাংবাদিক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। খাইয়ে দেওয়া খবর দিয়েছেন, তাতে অন্যের অনিষ্ট করার চেষ্টা করেছেন। যখন জাজ করা হয়েছিল বলেন কি করবো, দাদা বলেছে আমার এটা করতে হবে, করে দিয়েছি। কিন্তু তারা আজকে বিশাল নামী সাংবাদিক, পৃথিবীতে নেই, নাম বলবো না। পৃথিবীতে নেই তাই নাম বলবো না। পৃথিবীতে থাকলে বলতাম, কারণ আমি তো ঘটনার সাক্ষী। পৃথিবীতে যারা আছেন তাদের সম্পর্কে আপনি বলতে দেখুন, তাহলে প্রথম কথা যে আমি এখনকার সাংবাদিকদের সঙ্গে দূরত্ব বজায় রাখি বলবো না, খুব একটা কাছাকাছি যেতে চাই না, বারিং ফিউ যাদের সঙ্গে আমার ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। এই করতে গিয়ে আপনি ইন্টারভিউটা বিকাশ বাবুকে নিয়ে শুরু করেছিলেন। আলটিমেটলি বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই পুরো বিষয়টা একটা নিউক্লিয়াসে এসে পৌঁছেছে। স্বয়ং মুখ্যমন্ত্রী তাকে অ্যাটাক করছে, ওনার সপক্ষে কিছু যুক্তি আসে, বিপক্ষে কিছু যুক্তি আসে। ফলে আলটিমেটলি আইনজীবী কেন্দ্রিক একটা দুর্নীতি তদন্তের পাশাপাশি রাজনীতিও হচ্ছে, আবর্তিত হচ্ছে বর্তমান বাংলায়। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন স্যার? মুশকিল হচ্ছে যে মুখ্যমন্ত্রী বোধহয় ভুলে গেছে যে সরকারকে ডিফেন্ড করার জন্য হাইকোর্টে তাদের লয়ার আছে, অ্যাডভোকেট জেনারেল আছে, অ্যাসিস্ট্যান্ট অ্যাডভোকেট জেনারেল আছে, গভর্নমেন্ট ব্রিডার আছে। বিকাশ ভট্টাচার্য যদি অন্যায় কিছু সাবমিশন করে তার জবাব দেওয়ার জন্য তো তারা আছেন। মুখ্যমন্ত্রীকে তার জবাব দিতে হবে না। আর মুখ্যমন্ত্রী বলছেন উনি তো এদিকে মামলা করছেন, ওদিকে মামলা করে আটকে রাখছেন। ওটা হচ্ছে মামলা করে বিকাশ ভট্টাচার্যের ক্ষমতা কি যে আটকে রাখে? জজের হাত ধরে চায় যে লিখবেন না হুজুর, আর্গুমেন্ট করছে, তুমি তার কাউন্টার আর্গুমেন্ট করো।
সুযোগও পাচ্ছেন না। তাই বলি কাউন্টার আর্গুমেন্ট করো, তারপরে যত অর্ডার দেবে সেটাই যে ধ্রুব সত্য তাও তো ভাবার কোনো কারণ নেই। তাহলে এসে অ্যাপিলে যাও, ওই গালাগালি করার তো কোনো সুযোগ নেই, অভিযোগ করার তো সুযোগ নেই। বিকাশ ভট্টাচার্য ইজ আ লয়ার, হি ইজ ডিউটি বাউন্ড টু ডু জাস্টিস টু হিজ ক্লায়েন্টস। রাইট, মমতা ব্যানার্জি হ্যাজ নাথিং টু সে অ্যাবাউট দ্যাট। ভেরি ট্রু স্যার। আজ যে মুখ্যমন্ত্রী হাইকোর্টের জাজকে নাম ধরে সম্বোধন করেন যে সুব্রত দা, বিচারপতি সুব্রত তালুকদারকে বলেছেন, এই কথোপকথনগুলো স্যার আপনি কোন দৃষ্টিতে দেখেন? একটা কথা বলি, ব্যক্তিগত পরিচয়টা যদি সত্যি সত্যি ব্যক্তিগত পর্যায়ের হয় তাহলে সর্বসমক্ষে না বলে আলাদা বলে দিতে ভালো, তা নইলে এও ভুল বার্তা যায়। সবসময় যে কোনো দায়িত্বশীল পদে থাকলে সচেতন থাকতে হয় যে আমি যেটা বলছি তাতে কোনো ভুল বার্তা চলে যাবে না তো। আমি মুখ্যমন্ত্রী যদি বলি সুব্রত দা, কালকে কেউ ভাবতেই পারে শুনে খুব ভালো টার্মস আছে, ওর ঘরে মামলা করলে কিন্তু গভর্নমেন্টের বিরুদ্ধে হয় না, ভাবতে পারে। ভাবাটা ঠিক নাই হতে পারে, ভাবাটাকে তো আপনি আটকাতে পারবেন না। সুতরাং এই বার্তাগুলো দেওয়া উচিত না। স্যার বর্তমান সময়ে বহু সিঙ্গেল বেঞ্চের রায় ডিভিশন বেঞ্চে আটকে যাচ্ছে। অনেক মানুষ অনেক রকম ধারণা পোষণ করেন ডিভিশন বেঞ্চে, বিচারপতিদের ভূমিকা নিয়ে অনেক মানুষের মনে অনেক প্রশ্ন আমরা কানাঘুষো শুনতে পাই। এই কারণটা কি হয় স্যার? সিঙ্গেল বেঞ্চের রায় অর্ডার কপি ডিভিশন বেঞ্চে আটকে যায়, সুপ্রিম কোর্টে একাধিক যে বিষয় আটকে যাচ্ছে। খুব সহজ, আমাদের এই সিস্টেমটা তৈরি হয়েছে কেন? সিঙ্গেল জাজ, তার উপরে ডিভিশন বেঞ্চ, তার উপরে সুপ্রিম কোর্ট। এই যে সিস্টেমটা তৈরি হয়েছে তার পিছনে তো একটা কারণ আছে, 5টা লোককে চাকরি দেওয়ার জন্য নয়। অর্থাৎ একজন মানুষ যখন বিচার করছেন তিনি সৎভাবেই বিচার করছেন, তার ন্যায়বোধ অনুযায়ী বিচার করছেন, কিন্তু সেটা ভুলও তো হতে পারে। এই বাস্তবটাকে স্বীকার করে নেওয়াটা হচ্ছে এই পদ্ধতির একটা কারণ। ঠিক আছে, সেক্ষেত্রে যাও তুমি দুজনের বেঞ্চে। এই দুজনের বেঞ্চে যখন গেল, দুজন বিচার করে মনে হলো তাদের ন্যায়বোধ বলছে না এটা ঠিক হয়নি, তারা স্টে করে দিলেন, খারিজ করে দিলেন। তারাই যে অভ্রান্ত এমন ভাবার কোনো কারণ নেই। আপনি সুপ্রিম কোর্টে গেলেন, সুপ্রিম কোর্ট আবার একটা অন্য কথা বলল, কারণ সেখানকার জজেরা তাদের বিচারবোধ অনুযায়ী বললেন এটা নেয়। এই যে কোনটা নেয় এটা একমাত্র সময় বলতে পারে। গল্প বলি, স্যার আশুতোষ মুখার্জি একজন দেশীয় জজ এবং একজন ইউরোপিয়ান জজের সঙ্গে বেঞ্চে বসেছেন, রায় হলো। আশুবাবু যে কথা বললেন ওই দেশীয় জজ যিনি তিনিও তাই বললেন, কিন্তু ইউরোপিয়ান জজ যিনি তিনি উল্টো কথা বললেন। মামলা গেল প্রিভি কাউন্সিল পর্যন্ত। প্রিভি কাউন্সিলে আশুবাবুর জাজমেন্ট পাল্টে উল্টে দিল, ইউরোপিয়ান জাজ যেটা তারটা রইল, বহাল রইল। সেই ইউরোপিয়ান জাজ খুব খুশি হয়ে উল্লসিত হয়ে স্যার আশুতোষকে বলতে গেলেন, জাস্টিস মুখার্জি, your judgment has been reversed, my judgment has been upheld. আশুতোষ হেসে জবাব দিয়েছেন, does it prove that you are right and I am wrong? ঠিক আছে, তারা তাদের বিচারে মনে করেছে, কিন্তু তাতে আমি ভুল হয়ে গেলাম এটা প্রমাণিত হলো না। ওটাই শেষ কথা নয়। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। স্যার আপনি মনে করেন স্যার বিচারপতি অমৃতা সিনহা বা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নিদর্শন বিচার ব্যবস্থাকে কেন্দ্র করে বর্তমান সময়ে রেখেছেন, দুর্নীতি দমনে বা দুর্নীতির এই তদন্তগুলো শেষ হওয়ার ক্ষেত্রে একটা ইতিহাস তৈরি করতে পারে বলে? ইতিহাস প্রতিদিন তৈরি হয় স্যার, ডিপ্লোম্যাটিক করতে হচ্ছে ইতিহাস প্রতিদিন তৈরি হয়। সেই ইতিহাসের ব্যাখ্যা করে ভাবিকাল। সুতরাং একমাত্র ভাবিকাল বলতে পারবে এটা ভালো হয়েছিল না মন্দ হয়েছিল। সমসাময়িক কালে দাঁড়িয়ে
কোনো কিছু অ্যাবসলিউট বিচার করাটা উচিত নয়। আপনি এই লড়াইটাকে কিভাবে দেখছেন বিচারের আঙিনা দিয়ে? আমি এটা বললাম না, বাড়ি বাড়ি একই কথা বলছি যে জাজমেন্ট জাজের বক্তব্যের বিচারের মাপকাঠি। যদি জাজমেন্ট ঠিক হয়, অর্থাৎ ঠিক মানে আমার ন্যায় বিচার অনুযায়ী ঠিক নয়, লজিক্যাল হয়, রেশনাল হয়, তোমার ভিউ আমার ভিউ আলাদা হতেই পারে, আমি বলবো ঠিক করেছে, আর বিচারে আমি কোর্টে গিয়ে বলবো দিস ভিউ ইজ নট কমেন্সুরেট উইথ জাস্টিস, হালকা জন্য বলবো। কিন্তু যদি দেখা যায় কোনো কারণ নেই, অ্যাবসলিউটলি আর্বিট্রারি, আমি একে এটা দিতে বললাম, আমি একে এটা করতে বললাম, কেন বললে, তা যদি বোঝা না যায়, আইনে আমরা বলি ইউ ক্যানট স্পিক থ্রু দি ইনস্ক্রুটেবল ফেস অফ এ স্ফিংস। স্ফিংসের মুখ দেখে বোঝা যায় না সে কি করবে কি করবে না। You cannot speak to the inscrutable face of a sphinx. You must give your reasons, and the reasons must be self-apparent.